ভাগীরথী নদীর তীরে বসে থাকা এক শান্ত শহর কালনা। নবাবী ইতিহাস, টেরাকোটা মন্দির আর রাজবাড়ির গল্পে ভরা এই শহর আজও বয়ে নিয়ে চলে শতাব্দীর স্মৃতি। আজ সেই ইতিহাসের শহরেই রং লেগেছে বসন্তের। সরস্বতী পুজোর দিনে কালনার অলি গলি, মন্দির আর মানুষদের ছন্দটা কেমন, সেটাই আজ তোমাদের দেখাবো। ইতিহাস, ভক্তি আর উৎসবের মাঝখানে হারিয়ে যেতে চলো যাওয়া যাক কলকাতা থেকে কালনার পথে। তো হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ পিনাকের আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার বেরিয়ে পড়েছি একটা ভ্রমণের উদ্দেশ্যে। ঘড়িতে এখন বাজে 2:59, এই 3টেই বাজে। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি আবার কালনা। হ্যাঁ, আমরা যাচ্ছি মন্দির নগরী কালনা। দেখো, কালনা এরকমই একটা জায়গা না, যারা ঐতিহাসিক জায়গা দেখতে বেশি পছন্দ করে না, তারা সবসময় এই ধরনের জায়গা যেতে চাইবে। তো আমিও সেরকম মানুষদের মধ্যেই একজন। তো আর একবার যাওয়ার ইচ্ছা হলো, প্লাস একটা যাওয়ার বাহানাও আছে। সেটা হচ্ছে যে ওখানে এখন সরস্বতী পুজো। তোমরা সবাই জানো বর্ধমানে সরস্বতী পুজো খুবই বিখ্যাত সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে। তো সেই সরস্বতী পুজো দেখতে যাচ্ছি। তো এই ব্লগটা কিন্তু অন্যান্য ব্লগের তুলনায় অনেকটা আলাদা হবে। আমি তোমাদেরকে কালনার একটা সিরিজ দেখাবো, যেখানে 2 এপিসোডের মাধ্যমে আমি কভার করব যে আমি কালনায় কি এক্সপ্লোর করছি, প্লাস সেখানে যাওয়া এবং সমস্ত আনন্দ ঘোরা সব কিছু আমি কভার করব। তো তোমরা অবশ্যই ভিডিওটায় শেষ অবধি জুড়ে থাকো। তো চলো আমাদের যাত্রা আজকে এখান থেকে শুরু করা যাক। অম্বিকা কালনা নামে পরিচিত। কেন এটার নাম অম্বিকা কালনা? তোমরা যদি স্টোরি লাভার হও আর এই ধরনের ঐতিহাসিক স্টোরি শুনতে বা দেখতে পছন্দ করো, তাহলে ভিডিওটায় অবশ্যই শেষ অবধি জুড়ে থাকবে। তো গাইজ, এখন আমাদের প্রথম প্ল্যান হচ্ছে আমরা বোসপুকুরের পেট্রোল পাম্পে যাচ্ছি। ওখান থেকে তেল ভরবো, তেল এবং হাওয়াটাও সঙ্গে ভরে নেবো, চেক করে নেবো ঠিক আছে কি না। আর ওই দুটো কাজ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা বোসপুকুর থেকে সোজা রুবি বাইপাস হয়ে মা ব্রিজ ধরে সাঁতরাগাছির রাস্তা দিয়ে বেরোবো। নাইট্রোজেন। তো গাইজ, আমাদের ফাইনালি তেল ভরা কিন্তু হয়ে গেছে। বেসিক্যালি বর্ধমান কালনা যদি ওই সাইডে তোমরা যাও, দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সাঁতরাগাছি থেকে এদিকে ব্যান্ডেল কল্যাণী হয়ে যেতে পারবে, আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে তোমার মধ্যমগ্রাম বারাসাত হয়ে রানাঘাট থেকে, ওখান থেকেও কালনা ঢুকতে পারবে। তো গাইজ, আমরা চিড়িয়াখানা ছাড়িয়ে বেরিয়ে এসেছি, এখন হুগলি সেতুতে উঠছি। তো জার্নিটা খুব বেশি বড়ও হবে না, কিন্তু খুব ছোটও আবার হবে না। এখান থেকে আমাদের ডিস্টেন্স এখনও আরও অ্যাপ্রক্স 97 থেকে 98 কিলোমিটার মতো পড়বে। কালনা শহর যেটা আছে, যেটা অম্বিকা কালনা নামেও পরিচিত, ওটা কিন্তু নিজের ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং আধ্যাত্মিক মন্দির স্থাপনের জন্য খুবই বিখ্যাত। পূর্ব বর্ধমানে এই অম্বিকা কালনাটা অ্যাকচুয়ালি মা অম্বিকা কালীর নাম থেকে এসছে। তো এই পুরো সব ইতিহাসটা আমি তোমাদেরকে বলবো। কালনা কিন্তু একটা খুবই সুন্দর ঐতিহাসিক জায়গা। এর আগে তোমরা কিন্তু এরকমভাবে কোনো দিন দেখোনি, যেটা আমি তোমাদের আজকে দেখাবো। বাঁদিকে গাইস ভিউটা দেখো, ঘড়িতে এখন বাজে 4:15, আর বাঁদিকে গঙ্গার ওপরে সূর্যের আলো যেটা পড়ছে, তার রিফ্লেকশনটা এত সুন্দর দেখতে লাগছে।
যে মানে আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এত অসাধারণ দেখতে লাগছে। আর তোমরা হয়তো এটা অবশ্যই জানো যে কালনা কিন্তু সরস্বতী পুজোর জন্য খুবই বিখ্যাত। আমাদের পশ্চিমবঙ্গে কিছু কিছু জায়গায় কিছু কিছু পুজো যেমন অনেক অন্যরকমভাবে প্রাধান্য পেয়েছে, যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বা বারাসাতে কালী পুজো, সেরকমই কিন্তু কালনাতে সরস্বতী পুজোর একটা আলাদাই মাহাত্ম্য আছে। তো বন্ধুরা, আমরা সাঁতরাগাছি পার করে এগিয়ে এসেছি, আর আমি সাইডে দাঁড়িয়ে টুক করে একটু ম্যাপটা লাগিয়ে নিয়েছিলাম। ওই যা আমি তোমাদের আগেও বলেছি যে জাস্ট ফর নো মিস্টেক, রাস্তা আমি মোরলেস চিনি, হয়তো একটা টার্নিং আমি ভুলে যাব, যেটা ওই কালনা রেল গেটটা ক্রস করার ওই টার্নিংটা। বাকি আদার দ্যান দ্যাট মোটামুটি সব আমার মনে আছে, বাট স্টিল আমি লাগিয়ে রাখলাম। এখান থেকে বেশিক্ষণ না, ম্যাপ তো 85 দেখাচ্ছে, বাট আমি যতদূর জানি আর 80 কিলোমিটার লাগবে, 85 লাগবে না। তো চলো এটা তাড়াতাড়ি পার করব। আর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে হয়তো কোথাও খাওয়া দাওয়াও করতে পারি। তো দেখি যদি ভালো কোথাও খাওয়ার জায়গা পাই তাহলে একটা ধাবা বা ভালো দোকান দেখে দাঁড়াবো, দাঁড়িয়ে সেখানে একটু খাবো। ওফ গাইস, কর্নারিং ম্যান, কর্নারিং করারই তো আসল মজা। ইয়ে বেবি, লেটস গো। শেওড়াফুলি আমাদের ডান হাতে পড়ছে 3 কিলোমিটারের দূরত্বে, আর এখান থেকে আমাদের গন্তব্য পড়ছে 59 কিলোমিটার। রাস্তার মজা কিন্তু খুবই নিচ্ছি আমরা, রাইডে আমাদের সেই মজা হচ্ছে। আর সব থেকে বড় যেটা একটা জিনিস আমি নোটিস করলাম, যে এক তো বিকেলের টাইম, তো যার ফলে আস্তে আস্তে সন্ধ্যা নামছে, আর তোমরা দেখতে পাচ্ছ দূরের দিকে কিন্তু কুয়াশা মাখা হয়ে গেছে রাস্তাটা, সেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে। মানে ডান দিক বাঁদিকে সবুজ, আর দূরে রাস্তাটা কুয়াশার সাথে মিশে গেছে, তা দেখতে কিন্তু একটা আলাদাই রকম লাগছে। পুরো আলো কাটেনি, কিন্তু দোকানপাটে লাইট জ্বলে গেছে, তো যার ফলে তার কিছুটা রশ্মি রাস্তাতেও পড়ছে, আর সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এটা তো সবে ট্রেলার, এরপরে আসল এনজয়মেন্ট তোমাদের দেখাবো যে কালনার সরস্বতী পুজো কীরকম হয়, সেটা দেখতে আলাদাই সেটা এনজয়মেন্ট হবে। তো গাইজ, এখন আমরা হাইওয়ের ধারে, এই দেখতে পাচ্ছ আমার পেছনে গাড়ি সব যাচ্ছে, আর এখানে কিন্তু আমরা একটা ছোট ব্রেক নিয়েছি একটা ধাবাতে, এটার নাম হচ্ছে কাবাব ভিলেজ। তো এই দেখতে পাচ্ছ কাবাব ভিলেজ, আর এটা হচ্ছে তোমার এন্ট্রেন্সটা, বাইরে থেকে লুকটা কিন্তু খুব সুন্দর। আমরা অলমোস্ট 50 কিলোমিটার কভার করে চলে এসেছি, তো আর আমাদের 56 কিলোমিটার মতো বাকি আছে। তো তার জন্য এখানে একটা চা ব্রেক নিলাম। এই যে এখানে সব সেট আপ গুছিয়ে বসেছি, একটা চা অর্ডার দিয়েছি, আর এই হচ্ছে তোমাদের এই ধাবার ভিউটা দেখাই, খুব সুন্দর। এটা সামনে থেকে এই ডেকোরেশনটা কিছুটা এরকম দেখতে, খুব সুন্দর লাইটিং কিন্তু এখানে খুব সুন্দর, প্লাস থিমটা এরা খুবই কালারফুল থিম চুজ করেছে, যার ফলে এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। তো চলো আমরা আমাদের চাটা অর্ডার দিয়ে দিয়েছি, ঝপ করে আমরা আমাদের চাটা খেয়ে নিই, তারপর বাকি রাস্তাটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমরা কভার করে নিই। তো গাইজ, আমাদের ফাইনালি ধাবাতে খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর 10 মিনিট আগেই আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমার মাইকের ওয়্যারলেস যে কানেকশানটা ক্যামেরার সাথে, ওটা একটু প্রবলেম করছে, তার জন্য আমাকে অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে সেটা ঠিক করতে হলো। কানেক্ট হচ্ছে, আবার সেটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তো কি হচ্ছে বুঝতে পারছি না।
ওখানে পৌঁছে আমায় ভালো করে এটা আগে চেক করতে হবে রে, এটা কি হচ্ছে। দেরি তো অনেকটাই হয়ে গেছে, আমাদের এখান থেকে 6টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। ধাবাটা এখান থেকে আমরা বেরোতে বেরোতে প্রায় 6:30 বেজে গেল। আর এই ধাবার লোকেশনটা কিন্তু হাইওয়ে পাশে গৌরাঙ্গপুরের, মানে গৌরাঙ্গপুরে অ্যাকচুয়ালি বলতে পারো। তো ধাবাটা খুবই সুন্দর। আমরা একটা চিকেন টিক্কা মশালা নিয়েছিলাম, এই টিক্কা কাবাব সরি, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। তো তোমরাও যদি কখনো এই রোড থেকে যাওয়া আসা করো, আমি এই ধাবাটা রেকমেন্ড করতে পারি, এটা অবশ্যই ট্রাই করো, এটা কিন্তু খুবই ভালো লাগবে। এদের খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। তো গাইজ আমরা অলমোস্ট কালনা সিটিতে এন্টার করতে চলেছি, আর আমাদের 14 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে অ্যাজ পার ম্যাপ, মানে সেই অনুযায়ী আমাদের আর 10 কিলোমিটার বাকি আছে। তো আমি মাঝখানে অ্যাকচুয়ালি অনেকটা টেনে নিলাম, কল্যাণী থেকে লেফট নিয়ে NH6-এ ঢুকে সেখানে বলাগড় ফলাগড় সব ক্রস করে আমি তুমুল টেনেছি, কেন কি আমি ওদিকে অনেকটা লেট হয়ে গেছিলাম। তখন ওখান থেকে বেরিয়েছি প্রায় 6:30, হ্যাঁ 6:30টার সময় ওখান থেকে বেরিয়েছি। ওই জন্য আর বিশেষ সময় নষ্ট না করে আগে আমি রাস্তাটা কভার করে নিয়েছিলাম, কেন কি তখনও আমার প্রায় 45 কিলোমিটার বাকি ছিল। তো রাস্তাটা কভার করে এখন আর 20 মিনিট দেখাচ্ছে, 20 মিনিট লাগবে না, 15 মিনিটে পৌঁছে যাব। তো গাইজ আমরা কালনা সিটিতে কিন্তু এন্টার করে গেছি, আর তোমরা অলরেডি গান বাজনার আওয়াজ শুনে বুঝতে পারছো যে এখানে উত্তেজনা কতটা টপ নচ আছে। প্লাস লোকজন রেডি হয়ে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে, কিন্তু এখানে পরিবেশ দেখে তোমরা আইডিয়া করতে পারবে যে এখানের পুজোটা কত সুন্দর হয়। সব লোক কিন্তু সেজে গুজে বেরিয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য। বাপরে প্রচুর লোক গাইজ, রাস্তা দেখো পুরো, গাড়ি যাওয়ার তো কোনো রাস্তাই নেই, জাস্ট বাইক যেতে পারবে, কিন্তু সেটাও খুব কঠিন যাওয়া, এত লোক। তো গাইজ আমরা ফাইনালি প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছি কালনাতে। তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে ভিড় প্রচুর আছে। তো হ্যালো করো, হ্যালো, এই যো হ্যালো হ্যালো, আমরা বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। এই সিটটা পুরো কাটা কালনা হয়েছে। দেখে ফেলবো আজকে, সব ঠাকুর দেখে ফেলবো, সব ঠাকুর। তো চলো এক এক করে তোমাদের দেখাই। তো গাইজ আমরা আমাদের প্রথম প্যান্ডেল দেখার লাইনেই দাঁড়িয়ে পড়েছি। প্যান্ডেলটা তোমাদের একবার দেখাই কত সুন্দর হয়েছে। এই দেখো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ সুন্দর, বাইরে থেকে ডেকোরেশনটা তোমাদের আরও সামনে থেকে আমি দেখাবো। ভিড় চেক আউট করো গাইস, সেই লেভেলের ভিড় রয়েছে, আর খুব ভালো লাগে এটা দেখতে। অনেক লোক এরকমও আমি দেখতে পাচ্ছি যারা এখানকার লোকালও না, প্রচুর লোক বাইরে থেকে এসছে। তো তাদের মধ্যেও সেই উত্তেজনাটা এখানকার যারা শিল্পী তাদেরকে আরও এনকারেজ করে, যাতে তারা আরও প্রত্যেক বছর ভালো ভালো প্যান্ডেল বানাতে পারে। সুন্দর কাজ হয়েছে, এটা পুরোটাই বেতের কাজ করেছে, বেত গাছের ডাল। সংগ্রামের অংশ হয়ে সাম্রাজ্যবাদ থেকে মুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল দেশকে স্বাধীন করার জন্য। দেশকে মা রূপে বন্দনা করতে গিয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেছিলেন বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্রের ওপরে আই থিঙ্ক থিমটা করা হয়েছে। এখানে একটা জিনিস খুবই দারুণ লাগছে যে প্রচুর লাইটের কাজ হয়েছে, মানে লাইটিং এখানে ঢেলে দিয়েছে, সুন্দর লাগছে। মানে
মা সরস্বতীর ছোট রূপ। এবছরের সব থেকে ট্রেন্ডিং মা সরস্বতীর ছোট রূপ। কি সুন্দর দেখো, শুধু দেখতে লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলেই কিন্তু অসাধারণ কারুকার্য, মানে যত তারিফ করবে তত ভাষায় কম পড়ে যাবে। এত সুন্দর কাজ করেছে, একবার শুধু দেখো। আমি এপার থেকে দেখাই, উপরটা শুধু দেখো, এত সুন্দর কাজ করেছে যে তুলনার বাইরে। অসাধারণ সুন্দর দেখতে লাগছে, সুন্দর মিনি প্যান্ডেল। এরা প্রত্যেক বছরই খুব ভালো কাজ করে। বিশাল জোর পাশেই গান বাজছে, তো কিছু শোনা যাচ্ছে কিনা আমি নিজেও জানি না, বাট তো গাইজ আমাদের এখন অবধি 7টা মতো প্যান্ডেল দেখা হয়ে গেছে, যার মধ্যে 4-5টা আমি ফিজিক্যালি ঢুকেছি, তো তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি। আর 1-2টো রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতেই বাইরে থেকেই দেখতে পেয়ে গেছিলাম, সেগুলোতে আর ঢুকিনি, তো সেইগুলো তোমাদের কভার করিনি। কিন্তু আমি যতগুলো পারছি চেষ্টা করছি তোমাদের সবগুলো দেখানো। এখানকার শিল্পীদের হাতের কাজ এবং তাদের চিন্তা ধারণা কত সুন্দর, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ কি ফুচকা খাওয়া চলছে আমাদের, ফুচকা খাচ্ছি সবাই। আজকে আবার